27 দিনে 10 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। মাত্রা ছিল 5.4। রাজধানী সহ বিভিন্ন স্থানে আতঙ্ক। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছি না রোজাই গরমে। পরে দেখলাম না, আবার একটা ঝাঁকি দিচ্ছে। ভয়াবহ ভূমিকম্প, এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি। পায়ে জমিন আছে, সে জমিনগুলো নড়াচড়া করছে। সাবডাকশন জোন ও ডাউকি ফল্টে বিপুল শক্তি জমা থাকায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। সাবডাকশন জোন সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে। আগে একটা বড় ভূমিকম্প হয়েছে 800 থেকে 1000 বছর আগে, এবং সেই সময়ের দ্বার প্রান্তে আমরা এখন পৌঁছে গেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ জামায়াত আমিরের। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরার আশা ওআইসির বিভিন্ন দেশের। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় গ্রেফতার 5, বাকিদের খোঁজে অভিযানে পুলিশ। মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের ধরতে স্থানীয় এমপির আলটিমেটাম। বইমেলার প্রথম শিশু প্রহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস। সিসিমপুর না থাকায় অনেকের আক্ষেপ, ছুটির দিনে স্টলে স্টলে বইপ্রেমীদের ভিড়। আফগানিস্তানে পাকিস্তানের হামলা, 274 তালেবান নিহত, আহত 4 শতাধিক, বলছে ইসলামাবাদ। 55 পাক সেনার প্রাণহানির দাবি কাবুলের। সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান। সাতাশ দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। বারবার ভূকম্পনে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। দুপুর 2টার কিছু আগে 5.4 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কয়েক সেকেন্ডের এই কম্পনে অনেকেই নেমে আসেন রাস্তায়। তীব্র ঝাঁকুনি, দৌড়ে ভবন থেকে নেমে আসে বাসিন্দারা। শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনিতে 5.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনিতে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে আসেন। সাতক্ষীরা সদরের নগরঘাটা এলাকায় 2টি ভবনে ফাটল ও ঝাউডাঙ্গায় মহাশ্মশানের প্রাচীরের একটি অংশ ভেঙে পড়েছে। আমি এসে দেখি এখানে পুরোটাই ফ্ল্যাট। আমাদের সৌভাগ্য যে এখানে সবসময় বাচ্চারা খেলা করে, কিন্তু এটা ছিল না। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছি না রোজাই গরমে। পরে দেখলাম না, আবার একটা ঝাঁকি দিচ্ছে। এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। এছাড়া মংলায় ভূমিকম্পে পৌর শহরের একটি মসজিদের মিনার ভেঙে পড়ে। এ সময় মসজিদে মুসল্লিরা বের হয়ে আসেন। এছাড়াও কয়েকটি ভবনের প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে। আমার বয়স 79 বছর, কিন্তু এর ভিতরে আমি এত বড় ভূমিকম্প দেখি নাই। শুধু সাতক্ষীরা নয়, চট্টগ্রাম, বরিশাল, বাগেরহাট, যশোর সহ বিভিন্ন জেলায় অনুভূত হয় কাঁপুনি। অনেকে আতঙ্কে বাসার বাইরে বের হন। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন। আমার মনে হয় কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ডের বেশি এটা স্থায়ী ছিল না। খুব জোরেই আমাদের কাছে মনে হয়েছে। পাশের বিল্ডিং এর মধ্যে আমাদের নিচে যে পায়ে জমিন আছে, সে জমিনগুলো নড়াচড়া করছে। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি। এত পরিমাণে ঝাঁকুনি দিল, আমি তখন হচ্ছে আমার বাইকের উপরে উঠেছি, খুব আকারে ঝাঁকুনি দিয়েছে, ভয় পেয়ে গেছিলাম। এই নিয়ে গত 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। এর আগে বুধবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। তানজিল হাসনাত, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মনির হোসেন, যাচ্ছি তার কাছে।
মনির। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা প্রতিবেদনেও যেটি দেখছিলাম যে যেটি আসলে প্রতিবেদনের যে তথ্য 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপলো দেশ, তো এ নিয়ে আসলে একটি আতঙ্ক স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে, বিশেষ করে যেহেতু আসলে এই যে অল্প কয়েকদিনের ব্যবধানে এতবার যে ভূমিকম্পন হচ্ছে, এই কারণে আসলে বেশ আতঙ্কই বলা চলে। এবং আজকে আমরা যেটা দেখেছি, আজকে যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজের ঠিক পরপর একটা 52 মিনিটে আজকেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বেশ শক্তিশালী, যেহেতু আসলে আমরা দেখতে পেয়েছি রিক্টার স্কেলে 5.4 মাত্রা, অর্থাৎ শক্তিশালী ভূমিকম্প বলা চলে। এবং এই যে 27 দিনে 10 বার হয়েছে, তার মধ্যে এটি কিন্তু সর্বোচ্চ। এর আর বাকি যে ভূমিকম্প ছিল সেগুলো 3 থেকে 4, 5 বা এর কম, অর্থাৎ আজকে যেটি অনুভূত হয়েছে সেটি বেশ শক্তিশালী। এবং আমরা যেটি আসলে প্রতিবেদনে দেখছিলাম যে সেখানকার স্থানীয় যারা আছেন তারাও বলছিলেন বেশ ভালোই তারা আতঙ্কিত, কিংবা এর আগে তারা এরকম দেখেননি। পর এই যে ভূমিকম্প, সেটির উৎপত্তিস্থল যদি বলতে, সেটি আমরা আসলে দেখেছি সাতক্ষীরার আশাশুনি এলাকা, সেই এলাকাতেই উৎপত্তিস্থল। এবং সেখানকার যে ক্ষয়ক্ষতির কথা যদি বলতে হয়, খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তবে সাতক্ষীরার যে সদরে 2-1টি ভবনে ফাটল দেখা দিয়েছে। এবং চলতি মাসের প্রথম দিনেই, যেহেতু আসলে বলছিলাম যে 10 বার কাঁপলো এই 27 দিনে, চলতি মাসের প্রথম দিনও কিন্তু 3 মাত্রার ভূমিকম্প হয়েছে। এবং তার পরেই 4 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 19, 25 এবং সবশেষ গতকাল 26 ফেব্রুয়ারিও কিন্তু একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং নভেম্বরে সবচেয়ে বেশি বলা হচ্ছিল যে দীর্ঘদিন পর যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল গত নভেম্বর মাসের 21 নভেম্বর, সেদিনও শুক্রবার ছিল, সেদিনও সেই 12টার দিকেই কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। এবং সেই ভূমিকম্পে কিন্তু আমরা দেখেছি 10 জনের মতো মানুষ মারা গেছেন। উৎপত্তিস্থল নরসিংদীতে 5 জন, ঢাকায় 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জন মারা গেছেন। এবং এই বারবার যেহেতু ভূমিকম্প হচ্ছে, সেটি আসলে বারবার যেটি বলছিলাম যে জনমনে একটি আতঙ্ক তৈরি হচ্ছে। তো রুদ্র, এই নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি যদি একটু দেখতে চাই। সাবডাকশন জোন এবং ডাউকি ফল্টে বিপুল শক্তি জমা হয়ে থাকায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার। বলেন, প্রযুক্তির ব্যবহার ও জনসাধারণের সচেতনতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে। গেল বছরের 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রাজধানীর পাশেই নরসিংদীতে ছিল উৎপত্তিস্থল, ফলে কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 30 বছরের মধ্যে শক্তিশালী ছিল এই ভূমিকম্প। এরপর থেকে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। চলতি মাসে 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। সবশেষ শুক্রবার দুপুরে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনিতে। তবে ভূতত্ত্ববিদরা বলছেন, ইন্ডিয়ান প্লেটের অভ্যন্তরে স্ট্রেস পয়েন্টের কারণে এটি সৃষ্টি হয়েছে। এই ভূমিকম্পটা হয়েছে ইন্ডিয়ান প্লেটের অভ্যন্তরে। ভারতীয় যে প্লেট, যেটা পূবে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, সেই প্লেটটা এখানে মধ্যাকর্ষণ শক্তির কারণে এরকম টেনে নিচে নামিয়ে নিচ্ছে। তাহলে এই পশ্চিম প্রান্তের যে ভারতীয় বিশাল খণ্ড, সেটা ওখানে স্থির এবং ওটাকে বিপরীত দিকে আবার টান দিচ্ছে। টেনশনাল ফোর্সের কারণে নতুন ভূতাত্ত্বিক চ্যুতি হয়ে সেখানে ভূমিকম্প হতে পারে, বা আগের কোনো পুরাতন ভূতাত্ত্বিক চ্যুতি, সেখান থেকে ভূমিকম্প উৎস হতে পারে। দেশের পূর্ব ও উত্তর প্রান্তকে ভূমিকম্পের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই এলাকাগুলোতে টেকটনিক প্লেটে চ্যুতি ঘটানোর জন্য বিপুল শক্তি জমা হয়ে আছে। ভূমিকম্পের যে প্রধান দুটো উৎস, যেটা আমাদের পূবে সাবডাকশন জোন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। সেটা হয়তো আজ হোক, কাল হোক, বা আগামী 50 বছর হোক, সেই শক্তিটা বের হবে। আর একটা হচ্ছে ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে। তবে ভূমিকম্প মোকাবেলায় আতঙ্কিত না হয়ে বরং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রুদ্র। মনির, গত বছর ভূমিকম্পে 5.7 এবং সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প যেটা সারা দেশের মানুষ দেখেছে, সেখানেও আমরা দেখেছি পরপর দুবার আফটার ইফেক্ট, আফটার শকটাও আমরা খুব শক্তিশালী পেয়েছিলাম। এবং যেটি বলছিলাম যে 10 জন কিন্তু মারাও গিয়েছিলেন গত বছর নভেম্বরের যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে। এখন জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে, এটা নিয়ে বিশেষজ্ঞরা কি বলছে? আপনাকে আসলে যেটি এর আগেও বলছিলাম যে জনমনে বেশ আতঙ্ক, বিশেষ করে আজকে সাতক্ষীরার যে উৎপত্তিস্থল, শুধু সাতক্ষীরা নয়, চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ বেশ কিছু অঞ্চলেই কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ভবনের যে বিশেষ করে উচ্চ ভবনগুলো যেগুলো আছে,
সেগুলো থেকে মানুষ আতঙ্কিত হয়ে বেরিয়ে এসেছেন এবং আসলে সামনে কি হতে চলেছেন তার জন্য তারা আতঙ্কিত। সে আতঙ্ক কিংবা আশঙ্কার কথা কিন্তু বিশেষজ্ঞরাও বলছেন। তারাও বলছেন যে এই যে বারবার যে ভূমিকম্প হচ্ছে, বিশেষ করে টেকটোনিক প্লেটের যেই বিচ্ছুরণ কিংবা যেই বিচ্যুতির কারণে যেই ভূমিকম্প সৃষ্টি হচ্ছে এবং এই ছোট ছোট যে মাত্রার, বিশেষ করে বলছিলাম যে 27 দিনে যে 10 বার হয়েছে তার ভিতরে বেশিরভাগই কিন্তু 3 থেকে 4 কিংবা 5-এর মধ্যে। আজকেরটা একটু বড় হয়েছে, 5.4 হয়েছে। কিন্তু এই যে ছোট ছোট আকারের যেই ভূমিকম্পগুলো হচ্ছে, এগুলো কিন্তু বড় একটি ভূমিকম্পের যেই আশঙ্কা সেটি কিন্তু করছেন এবং বিশেষজ্ঞরা বলছেন এই ছোট ছোট ভূমিকম্প কিন্তু সেই বড় কোনো ভূমিকম্পের বার্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে ইন্ডিয়ান প্লেটের অভ্যন্তরে যে স্ট্রেস পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের যে বিচ্যুতি সেই কারণেই কিন্তু বারবার এই ভূমিকম্প হচ্ছে এবং দেশের পূর্ব এবং উত্তর প্রান্তে বড় ধরনের ভূমিকম্পনের সংখ্যা করছেন বিশেষজ্ঞরা। তারা আসলে যেটি বলছেন যে আজকে যেহেতু সাতক্ষীরার যেই অঞ্চলে আসলে ভূমিকম্পের উৎপত্তিস্থল, এটি নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়। তারা চিন্তা করছেন যদি পূর্ব এবং উত্তর প্রান্তে ভূমিকম্প হয় সেক্ষেত্রে কিন্তু তারা শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করছেন। এখন সতর্কতা হিসেবে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা কিংবা আগাম কোনো ধরনের প্রস্তুতি, এই ধরনের কোনো পরামর্শ তারা দিচ্ছেন? অবশ্যই তারা বলছেন যে যদিও তারা আশঙ্কা করছেন তবে তারা বলছেন এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই, তবে সচেতন হতে হবে। বিশেষ করে ভূমিকম্পের সময়ে মানুষের আসলে করণীয় কি এগুলো আসলে বেশি জানাতে হবে। মোবাইল ট্রেসিং এর বিষয়টি আসলে বলছেন, সেই সঙ্গে বলছেন যে একটি নির্দিষ্ট মাত্রায় ঝাঁকুনি হলে যাতে অটোমেটিক বিদ্যুৎ অফ হয়ে যায় কিংবা এই সংযোগগুলো বিচ্ছিন্ন হয়, এরকম যাতে কোনো প্রযুক্তি কিংবা এরকম কিছু করা যায় কিনা এসব নিয়ে আসলে পরামর্শ দিচ্ছেন। রুদ্র, মনির, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মনির হোসেন জানাচ্ছিলেন আজকের ভূমিকম্পের খবরাখবর। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী। আর জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়েই হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে সেটা আমরা আগেও বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত 61 জনকে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষকতার বাইরে অন্য পেশা, কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে করা হবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয়, ইতিমধ্যে ঢাকায় হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ ও নদী খনন নিয়ে জানান নতুন পরিকল্পনার কথা। নদী খননের কাজ অব্যাহত রয়েছে, যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মহাস্থানগড় এলাকায় জুমার নামাজ আদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। এজন্য যাবতীয় প্রস্তুতি চলছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের ভালো কাজে সহযোগিতা ও অন্যায়ের তীব্র প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুক্রবার রাজধানীর রমনায় দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। এদিন ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 11 দলের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই এদেশের সরকারকে, রাজনীতিকে, জনগণের পাশে আমরা ইনশাআল্লাহ থাকবো। ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব, কিন্তু অন্যায় জুলুমের ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করব। জামায়াত ইসলামের সিলেট জেলার উদ্যোগে আয়োজন করা হয় শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এদিন সিলেট মহানগর জামায়াতের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওআইসির বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানান দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশের প্রতিনিধিরা। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এল খেরেজি। তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সৌদি আরব সফর করবেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফর করতে পারেন। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আগামী দিনে বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির নাগরিকদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা জানান ডক্টর খলিলুর রহমান। এদিন তার সঙ্গে বৈঠক করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীও। এর আগে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সভায় দেয়া বক্তব্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ওআইসির প্রতিনিধিরা। রাহানুল রানা, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। রাজধানীর কাঁচা বাজারে দামের উত্তাপ, চড়া শসা বেগুনের কেজি। রমজানের শুরু থেকে গত টাকায় চড়ে আছে লেবুর হালি, কমেনি মরিচের দর। যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। 274 তালেবান সদস্য নিহতের দাবি করেছে ইসলামাবাদ। আহত হয়েছেন 4 শতাধিক। এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবানের সদস্যরা। এতে 55 পাক সেনার প্রাণহানির
দাবি করছে তারা। সংঘাত বন্ধে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, চীন, রাশিয়া, সৌদি আরব। আফগানিস্তানে হামলার নিন্দা জানিয়েছে ভারত। স্থানীয় সময় শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে অপারেশন গজব লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলায় বহু তালেবান সদস্য হতাহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। তাদের আরও দাবি, সামরিক অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি, ধ্বংস করা হয়েছে বহু ট্যাঙ্ক, সাঁজোয়া যান। তোরখাম ও চমন এলাকায় গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেছেন অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরায় ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান, যদিও সেগুলো ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের পাকতিকা ও নানগারহারে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশ রক্ষায় কোনো আপোষ করা হবে না। দুপক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চীন, যুক্তরাজ্য, রাশিয়া, ইরান ও সৌদি আরব, কাতার, মালয়েশিয়া উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। আফগানিস্তানে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবান। এসব হামলায় অর্ধশতাধিক পাক সেনা নিহতের দাবি করে তালেবান সদস্যরা। পাশাপাশি কয়েকজন সেনাকে অপহরণের কথাও জানানো হয়। আফগান তালেবানের মুখপাত্র ইসলামাবাদের সঙ্গে সংলাপের ইচ্ছা প্রকাশ করলেও তার কণ্ঠেও ছিল কঠোর জবাবের হুঁশিয়ারি। গেল বছর সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর অক্টোবরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান আফগানিস্তান, কিন্তু সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি। নাদিম মারজান, সময় সংবাদ। নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ইতিমধ্যেই বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসা ছেড়েছেন, তবে অনেকে এখনও আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। তবে প্রায় প্রত্যেকেই গণমাধ্যম এড়িয়ে চলছেন, আছেন লোকচক্ষুর অন্তরালে। গত দুদিনে অন্তত 10 জন সাবেক উপদেষ্টার বাসায় যায় সময় সংবাদ, কিন্তু বাসায় থাকার পরও কোনো উপদেষ্টা দেখা করতে রাজি হননি। মুঠোফোনেও যোগাযোগ করে তাদের বেশিরভাগকেই পাওয়া যাচ্ছে না। যদিও জনমনে প্রশ্ন আছে, কোথায় আছেন ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা? আতিকুর রহমান তমালের বিশেষ রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের 24 আগস্টে অভাবনীয় এক অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 16 উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অভ্যুত্থান পরবর্তী সরকার। পরবর্তীতে এই পরিষদে যুক্ত হন আরও কয়েকজন উপদেষ্টা, সঙ্গে যুক্ত হন কয়েকজন বিশেষ সহকারী। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারে আসে বিএনপি। কিন্তু নতুন সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। এসব কারণে সরকার পরিবর্তনের পর সভাপতির প্রশ্ন দেখা দিয়েছে, সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন। সেটি দেখতে মন্ত্রীপাড়া যায় সময় সংবাদ। ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী এবং নানা সময়ের আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল 35 হেয়ার রোডের এই বাসায় থাকতেন সাবেক আইন উপদেষ্টা। কালকে সকালে চলে গেছে। কালকে গেছে? কই গেছে জানেন নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটিতে গেছে। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফুল্লা রোডের বাসায় গিয়েও সাক্ষাৎ মেলেনি। কখন গেল বাইরে? বাইরে গেছে ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক হয়ে গেছে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে ফোন করা হলে এক ব্যক্তি ফোন ধরে বলেন তিনি বাসায় নেই। হ্যাঁ ম্যাডামের যে মানে বাইরে বলতে মানে দেশের বাইরে নাকি? না দেশের বাইরে না, বাসার বাইরে আছেন। পরে হেয়ার রোডের তন্ময় দুইতে গিয়ে দেখা যায় তিনি সরকারি বাসাতেই আছেন। ম্যাডাম আছে না? জি ম্যাডাম একটু আছে, কিন্তু উনি ব্যস্ত আছে, এই মুহূর্তে দেখা করতে পারতেছে না। যদিও পরপর 2 দিন চেষ্টা করে তার সাক্ষাৎ মেলেনি। যিনি উঠছেন উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও আছেন ছাড়ার প্রক্রিয়ায়। তবে এখনও সরকারি বাসায় আছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আছেন মিন্টো রোডের 4 নম্বর বাসায়। স্যার ঘুমাচ্ছে? 35 মিন্টো রোডের বাসায় আছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের 5 নম্বর বাসায়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আছেন 34 মিন্টো রোডে। প্রত্যেকের বাসায় গিয়ে এবং মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম।
দায়িত্ব শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে উপদেষ্টারা সবাই দেশে আছেন। 2-1 বাদে সব উপদেষ্টাই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। আমি মনে করি যে আমার যা সক্ষমতা ছিল, যা প্রজ্ঞা ছিল, যা সততা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি কাজগুলো করেছি। জনমানুষ বলছে অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা বিতর্কিত ছিল না। ওই সময় তারা যদি আমাদের ক্ষমতায় না গ্রহণ করতো তাহলে দেশের অবস্থা কি হতো সেটা আমরা বুঝতে পারি। 17 বছর আগে কি চুরি হয় নাই, চাঁদাবাজি হয় নাই? হয়েছে তো, কন্টিনিউয়াসলি হয়েছে। কিন্তু আমরা কি এই ডিবেটে, এই যে আমি বলতে পারছি ইন্টারভিউতে এসে, আপনি কি আমাকে কোশ্চেন করতে পারছেন? তাই সবারই লোকচক্ষুর অন্তরালে চলে যাবার কোনো কারণ নেই বলেও মনে করেন তারা। নতুনের আগমনে পুরাতনের বিদায়, এটাই প্রকৃতির নিয়ম। তবে মানুষ বলছে ইউনূস সরকার ও তার উপদেষ্টারা সব দিক দিয়ে সফল, সেটি বলার কোনো সুযোগ নেই। আছে নানাবিধ ব্যর্থতা, আছে বিচিত্র সব মব সন্ত্রাস, আটকাতে না পারার গ্লানিও। তবে এটিও সত্য যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। আর সব কিছু বাদ দিলেও এই একটি কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সরকার বিবেচিত হবে গুরুত্বের সাথে, ইতিবাচকভাবেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনিতে অনুশীলন বাংলার মেয়েদের। এএফসি নারী এশিয়ান কাপের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শসা, বেগুন, কাঁচামরিচ ও লেবু। রমজানের শুরুতে বেড়ে যাওয়া সবজির দাম সপ্তাহ পার হলেও কমেনি। রমজানে বাড়তি চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকার অজুহাত বিক্রেতাদের। বাজার তদারকির অভাব ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে দুষছেন ক্রেতারা। রমজানের শুরুতে লাভ দিয়ে বেড়ে যায় কাঁচা পণ্যের দাম। এরপর রমজানের 1 সপ্তাহ পার হলেও উচ্চ দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এগুলো দাম বাড়তে আছে, আমদামি হলে গরম পড়ছে, এখন শীত চলে যেতেছে, গরম সবজি আসলে দাম কমবে। চাহিদার সংকট থাকলে কিছুটা দাম বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তবে নিয়ন্ত্রণে চলে আসবে হয়তো কিছুদিনের ভিতরে। রমজানের আগে দাম বেড়ে যাওয়া লেবু মান ও আকার ভেদে এখনো চলে আছে 100 থেকে 120 টাকা হালি দরেই। শসার কেজি 80 থেকে 100 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি 100 টাকায় এবং প্রতি কেজি টমেটো, শিম, মূলা, পেঁপে কিনতে হচ্ছে 30 থেকে 50 টাকায়। অন্যদিকে করলা, ঢেঁড়স, বরবটির দাম 110 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এখনো সিন্ডিকেট রয়ে গেছে, এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত কোনোদিনই বাজার নিয়ন্ত্রণে আসবে না। লেবুর জন্য ঘুরতেছি, কিন্তু লেবু কিছুতে কিনতে পারতেছি না। ছোট ছোট লেবু 100 টাকা 80 টাকা হালিসা। চড়া দামের চাপ থেকে মুক্তি পেতে বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। শীতের মৌসুমে জিনিসপত্রের দাম কম থাকা উচিত ছিল, সেটা নয়। সেটা না করে এখন সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম ও দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। তবে কমতে শুরু করেছে মাছ, মুরগির দাম। রমজানের আগে বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ সংকট থাকায় দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে চাহিদা কমেছে দাম। গত সপ্তাহে অনেক কম, কেজিতে আপনার 30 টাকা 40 টাকা কম। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনার অনুষ্ঠান নাই, এই কারণে মনে করেন বাজারটা একটু নর্মালে আছে। অন্যদিকে রোজার আগ থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে খেজুর সহ দেশি বিদেশি ফল। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামা চাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনার 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এদিকে ধরছিল সমাবেশ করেছে স্থানীয়রা। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যার পর সরিষা খেতে মেলে কিশোরীর মরদেহ। নরসিংদীর মাধবদীর ঘটনায় তোলপাড় সারা দেশ। হত্যার ঘটনায় আমিনার মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে 9 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সালিশকারী 3 জন ও ধর্ষক 2 জনকে গ্রেফতার করা হয়। ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদিকে মেয়েকে হারিয়ে শোকে কাতর পরিবার। একটাই দাবি, ধর্ষণ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না। 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক,
তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে এই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে মাধবদীর কোতালিরচর এলাকায় সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল আমিনাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয়। সময় সংবাদ, নরসিংদী। নারী নির্যাতন ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ডাকসু নেতারা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে দরকার হলে রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশে আর কোনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। আর কোনো আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করা হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিবারের চেয়ে কিছুটা ভিন্ন সময়ে ভিন্ন আবহে শুরু হয়েছে এবারের অমর একুশে বইমেলা। তবুও সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে শিশুদের প্রাণচাঞ্চল্য আর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাঠকদের সরব উপস্থিতিতে জমে উঠেছে বাঙালির প্রাণের আয়োজন। কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর রং তুলির আছড়ে তা ফুটিয়ে তুলতে ব্যস্ত শিশুরা। ক্ষুদে পাঠকের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতেই রং তুলিতে আঁকা বর্ণিল চিত্রের সঙ্গে শুরু হলো এবারের শিশু প্রহর। শুক্রবার বেলা 11টায় খুলে যায় অমর একুশে বইমেলার দুয়ার আর শুরু হয় বিশেষ শিশু প্রহর, যেখানে কেউ এঁকেছে ভাষা আন্দোলন, কেউ বা এঁকেছে আগামীর উজ্জ্বল বাংলাদেশ। অমর একুশে বইমেলার এই শিশু চত্বর প্রাঙ্গণ সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। আমাদের বাংলাদেশে অনেক রিলিজিয়ান আছে, আর অনেক প্যাশনের মানুষ আছে, অনেক ডাইভার্সিটির মানুষ আছে, সেটাই আমি দেখাতে চাচ্ছি। আমি ভাষা আন্দোলন নিয়ে একটা ছবি এঁকেছি। ছবিতে বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন করছে, পাশে শহীদ মিনার রয়েছে। ছোট্ট সোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে শিশু চত্বর। সিসিমপুরের প্রিয় চরিত্রদের দেখা না পেলেও এদিন শিশুরা খেলাধুলায় মেতে ওঠে পাপেটের সঙ্গে, যাতে উৎফুল্ল হয়ে ওঠেন অভিভাবকরাও। সিসিমপুর এবং ইয়ে থাকলে ওদের যে ক্রিয়েটিভিটিগুলো ওগুলো তো আসতে পারতো। মূল আকর্ষণ থাকে সিসিমপুরটা, সিসিমপুরের জন্য অনেকে আসে। চারপাশে নতুন বইয়ের ঘ্রাণ, পাঠক, লেখক, দর্শনার্থীদের সমাগমে মুখর ছুটির দিনের বইমেলা। শুধু বই কেনা বেচা নয়, ভাবনার আদান প্রদান আর সাংস্কৃতিক মেলবন্ধন বলে দেয় বাঙালির প্রাণের এক স্পন্দনের নাম অমর একুশে বইমেলা। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতে না গড়াতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। শুরু থেকে যে আশঙ্কাটা করে হচ্ছিল যে পাঠক কি আসবেই কিনা রোজার মাস উপলক্ষে, কিন্তু আজকে আসলে অনেক পাঠক দেখা যাচ্ছে। মনোকষ্ট নিয়ে আমরা মেলায় নামছিলাম যে পাঠক হবে না, আজকে দেখে শান্তি লাগছে। স্টল একটু কম মনে হচ্ছে আমার কাছে, কিন্তু মানুষজনের আগ্রহ আগের মতোই আছে। 18 দিন ব্যাপী চলবে এবারের অমর একুশে বইমেলা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ। রাতের সময় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনির জুবলি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্র্যাকটিস ভেন্যুর মান নিয়ে সন্তুষ্ট আফেইদা ঋতুপর্ণারা। এএফসি নারী এশিয়ান কাপে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মহাদেশীয় এই আসরে জায়গা করে নেওয়ায় বাড়তি রোমাঞ্চ কাজ করছে ফুটবলারদের মধ্যে। টুর্নামেন্টে লাল সবুজের মেয়েরা জানান দিতে চান নিজেদের সক্ষমতার, যার জন্য চাই পর্যাপ্ত প্রস্তুতি। আর নিখুঁত প্রস্তুতির প্রথম শর্ত একটি আদর্শ মাঠ, সেখানেই অনন্য আয়োজক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে এএফসির সূচি অনুযায়ী অনুশীলনের জন্য সিডনির জুবলি স্টেডিয়াম পেয়েছে নারী ফুটবল দল, যা মনে ধরেছে আফিদা ঋতুপর্ণাদের। এই মাঠে সিডনি পর্বের ম্যাচগুলোর জন্য অনুশীলন করবে পিটার বাটলার শিষ্যরা।
সিডনির বৈরী আবহাওয়ার কারণে অনুশীলনে বেগ পেতে হয়েছে নারী দলকে। তার মাঝে প্রায় 1.5 ঘন্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ঋতুপর্ণা আনিকারা। এর আগে অস্ট্রেলিয়ার ওমেন্স এ লিগের শক্তিশালী দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। আর এই ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট কোচিং প্যানেল। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিং এর টাইমটা আরো বেশি থাকতো তাহলে করার জন্য, যেহেতু আজকে আমরা 2 ঘন্টার জন্য ফিল পেয়েছি। সবকিছু ওভারঅল ওকে, আইসের জন্য সবকিছু ঠিক আছে, ওয়াটারের জন্য সবকিছু রেডি, মানে মাঠে আসতেছি জিনিসগুলো ক্যারি করে ফিল্ডে নেমে যাচ্ছি। এদিকে অনুশীলনে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। দলে নেই কোনো বড় ইনজুরি সমস্যা। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফিজিও খুঁজে পেয়েছে নারী ফুটবল দল। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে। আর দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে, ট্রেনিং সবাই ভালোই করতেছে। আগামী 3 মার্চ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সাতাশ দিনে 10 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। বিভিন্ন স্থানে ভবনে ফাটল, ক্ষয়ক্ষতি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ জামায়াত আমিরের। এবং আফগানিস্তানে পাকিস্তানের হামলা, 274 তালেবান নিহত, আহত 4 শতাধিক, বলছে ইসলামাবাদ। 55 পাক সেনার প্রাণহানির দাবি কাবুলের। সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।